আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির দুপুরের সংবাদে। আপনাদের সাথে আছি আমি সালিহা পারভিন সাথী। মুজিববাদী ৭২ এর সংবিধানে কবর দিতে ৩১ ডিসেম্বর আগামীর বাংলাদেশে ঘোষণাপত্র দিতে যাচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। রাজধানীর বাংলা মোটরে সংগঠনটির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে জানানো হয়, নাৎসিবাদী সংগঠন হিসেবে আওয়ামী লীগকে অপ্রাসঙ্গিক ঘোষণা করা হবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ বলেন, ছাত্র জনতার আশা আকাঙ্ক্ষার দালিলিক প্রমাণ হবে এই ঘোষণাপত্র। এটি আগামীর বাংলাদেশের ঘোষণাপত্র। এটি কোন নির্দিষ্ট দলের, মতের, ধর্মের, বয়সের মানুষের ঘোষণাপত্র নয়। যেমন ভাবে ২৪-এর বিপ্লবটি সকলের ঘোষণাপত্র ছিল, মুজিববাদী ৭২-এর সংবিধানের কবর রচিত হবে। ঠিক সেই জায়গা থেকে আওয়ামী লীগ বাংলাদেশের প্রেক্ষাপটে একটি অপ্রাসঙ্গিক একটি রাজনৈতিক দল, যারা গণমানুষকে মানুষ হিসেবে স্বীকৃতি না দিয়ে নির্যাতন, নিপীড়ন, গুম এবং খুন এবং হত্যার যারা রাজনীতি করেছে, যারা জনগণের বিপরীতে, আশা আকাঙ্ক্ষার বিপরীতে দাঁড়িয়েছে। আমরা প্রত্যাশা রাখছি এই জুলাই প্রক্লেমেশন অফ জুলাই রেভলিউশনে এই নাৎসিবাদী এই দলটিকে সেখান থেকে বাংলাদেশে অপ্রাসঙ্গিক ঘোষণা করা হবে। আওয়ামী লীগ সরকার মানুষকে গুম, খুন, হত্যা করে ক্ষমতায় থাকতে চেয়েছিল বলে মন্তব্য করেছেন ধর্ম উপদেষ্টা ডক্টর আ.ফ.ম. খালিদ হোসাইন। শনিবার দুপুরে গাজীপুরে কালিয়াকৈর উপজেলা পূর্ব চান্দোরা ইসলামিয়া মাদিনাতুল উলুম তাফসিরুল কুরআন মাহফিলে এ মন্তব্য করেন তিনি। এ সময় তিনি বলেন, আগামীতে এদেশে দিনের আলোয় নির্বাচন হবে। যখন নির্বাচন হবে তখন সবাই দিনের আলোতেই ভোট দিবেন। এ সময় কালিয়াকৈর পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সাইজুদ্দিন আহমেদ, বিএনপির কেন্দ্রীয় শ্রম বিষয়ক সহ সম্পাদক হুমায়ুন কবির খান সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। ক্ষমতায় বসার জন্য যত মানুষ মারা লাগে, মারার জন্য প্রস্তুত থাকে, তারপরও আমাকে ক্ষমতায় থাকতে হবে। আগামী দিনেও নির্বাচন হবে, দিনের আলোতে নির্বাচন হবে। আগামী যখন নির্বাচন হবে দেশে, তখন দিনের আলোতে ইনশাআল্লাহ। ভারতের সাথে সম্পর্ক উন্নয়নে শেখ হাসিনাকে ক্ষমা করতে চায় জামায়াত, এমন অভিযোগ করে বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, গণতন্ত্রের প্রশ্নে কখনো মাথা নত করেনি বিএনপি। তিনি আরও বলেন, পার্শ্ববর্তী দেশ একাই অপপ্রচার করছে না, ৭১-এর বিরোধিতাকারীরা ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে। রিজভী বলেন, ১৬ বছরের নিরবিচ্ছিন্ন আন্দোলনের ফল জুলাই বিপ্লব। বড় বড় কথা বলে বিএনপির নামে কলঙ্ক লেপন করা হচ্ছে বলেও অভিযোগ তার। জাতীয়তাবাদী রিকাভেশন অটোরিকশা দলের পক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে এসব কথা বলেন তিনি। শেখ হাসিনার সব মাফ করে দেবেন, ভারতের সাথে সম্পর্ক উন্নয়ন করবেন, তো এর মধ্যে দিয়ে তো প্রমাণিত হয় যে আপনারা হচ্ছে ন্যায় নীতির পরোয়া করেন না। ওরা ক্ষমা চাইলো না, কিছু না, আপনি তাদেরকে ক্ষমা করে দেবেন। আজকে শুধু পার্শ্ববর্তী দেশ, তারাই শুধু অপতথ্য, অপপ্রচার, কলঙ্ক লেপনের চেষ্টা করছেন না, ভেতর থেকেও অনেকে, ওই আমি আগেই যেটা বলেছি, যে ঘোলা পানিতে মাছ শিকার করার রাজনৈতিক ফায়দা তুলতে চাচ্ছেন। আগামীকাল থেকে অস্থায়ী পাস নিয়ে সচিবালয়ে প্রবেশ করতে পারবেন সাংবাদিকরা। দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের সভাপতি ফসি উদ্দিন মাহতাব এবং মাসুদুল হকের নেতৃত্বে ২১ সদস্যের প্রতিনিধি দল স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরীর সঙ্গে বৈঠক শেষে একথা জানান। এদিকে ভয়াবহ অগ্নিকাণ্ডে কয়েকটি মন্ত্রণালয়ের অফিস পুড়ে যাওয়ার পর সপ্তাহের প্রথম কর্মদিবসে খুলেছে প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়। ক্ষতিগ্রস্ত দপ্তরগুলো বাদে বাকি সব মন্ত্রণালয় এবং বিভাগে রোববার সকাল থেকে নিয়মিত কাজ হয়েছে। তবে সচিবালয় প্রবেশের ক্ষেত্রে আরোপ করা হয়েছে বিধিনিষেধ। আগে থেকে তো জানানো হয় নাই যে আমাদের গাড়ি সহকারে এলাও না। পত্রিকার কর্মী যারা আছে তারা এখন পর্যন্ত কেউ ঢুকতে পারেনি। যদি প্রয়োজন হয় তাহলে সবাইকে কষ্ট করতে হবে, নিশ্চয়ই কোনো কারণ আছে হয়তোবা। দর্শক, এই মুহূর্তে সচিবালয়ে রয়েছেন আমাদের এই সহকর্মী বিল্লাল হোসেন, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি।
বিলাল, জানাবেন সচিবালয়ের নিরাপত্তা পরিস্থিতি কেমন দেখতে পাচ্ছেন, আর তদন্ত দলের কার্যক্রম সম্পর্কে সর্বশেষ কি তথ্য আছে আপনার কাছে? সাথে আপনাকে যদি আমি শুরুতেই যে নিরাপত্তার বিষয়টা যদি বলে থাকি, যদি অগ্নিকাণ্ডের ঘটনার পর কিন্তু যে বলা যায় যে সচিবালয়ের সর্বোচ্চ যে নিরাপত্তা সেই ব্যবস্থা কিন্তু দেওয়া হচ্ছে। এখানে কিন্তু একমাত্র সরকারি কর্মকর্তা ছাড়া তাদের যে গাড়ি রয়েছে সেই গাড়িটিও কিন্তু প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। পাশাপাশি যে বেসরকারি সংস্থা থেকে শুরু করে সাংবাদিকদের প্রবেশ পর্যন্ত কিন্তু আজকে কিন্তু সচিবালয়ে করতে পারছে না। আমাদের সাথে কিছুক্ষণ আগে কিন্তু তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম কিন্তু আমার সাথে কথা বলেছেন। তিনি আসলে গণমাধ্যম কর্মীদেরকে যেটি বলেছেন যে আগামীকাল থেকে যে অস্থায়ী যে পাস রয়েছে সেই অস্থায়ী পাস দিয়ে কিন্তু সাংবাদিকরা কিন্তু প্রবেশ করতে পারে। পাশাপাশি সাংবাদিকদের সাথে কিন্তু সাংবাদিকদের এখানে সিনিয়র সাংবাদিকদের সাথে কিন্তু স্বরাষ্ট্র উপদেষ্টা কিন্তু একটি বৈঠক করেছেন। বৈঠকে যে আসলে এমনটি বলা হয়েছে যে 15 দিনের জন্য কিন্তু প্রাথমিক একটি পাস দেওয়া হবে, পরবর্তীতে কিন্তু অনেক যাচাই বাছাই করে কিন্তু সকল গণমাধ্যমদের কিন্তু তারা প্রবেশের যে অ্যাপ্লিকেশন কার্ড সেটি কিন্তু দেবে। কিন্তু এখানে যে তথ্য উপদেষ্টা যেটি বলেছেন যে বিগত দিনে অনেক কার্ড নেওয়া হয়েছে, যে অনেক ভুইফুর সংগঠন থেকে শুরু করে অনেক যে ভুইফুর যে সংস্থা তাদের কিন্তু নামে বেনামে কোনো অনেক কার্ড দেওয়া হয়েছে, যার ফলে কিন্তু সচিবালয়ের যে নিরাপত্তা সেটি কিন্তু অনেকটা বিঘ্নিত হয়েছে। আর এটি যাতে না হয় সেজন্য যে সাময়িক যেই সমস্যাটি সেটির জন্য কিন্তু সবার কাছে তিনি দুঃখ প্রকাশ করছেন। পাশাপাশি বলেছেন যে আগামীকাল থেকে বিশেষ করে যে সোমবার থেকে কিন্তু সকল সাংবাদিকরা কিন্তু যে পাস নিয়ে কিন্তু সচিবালয় তাদের যে পেশাগত দায়িত্ব কিন্তু পালন করতে পারবেন। এছাড়া যে সাধারণ যে দর্শনার্থী রয়েছে, বিশেষ করে যারা প্রয়োজনীয় কাজে বিভিন্ন দপ্তরে আসেন, তাদের যে প্রবেশ সেটি কিন্তু অনেকটা সীমিত করবে এমনটা কিন্তু জানিয়েছেন। তো এই ছিল সচিবালয় থেকে আমার কাছে সর্বশেষ। সাথী, অসংখ্য ধন্যবাদ আপনাকে। ভাতা বৃদ্ধির দাবিতে আবারও রাজধানী শাহবাগ মোড় অবরোধ করে সমাবেশ করছে পোস্ট গ্রাজুয়েট প্রশিক্ষণার্থী চিকিৎসকরা। মাসিক ভাতা 50,000 টাকা বা নবম গ্রেড করার দাবি বৃহস্পতিবারের মধ্যে সুরাহা না করায় সকাল থেকে শাহবাগ মোড় অবরোধ করে এই সমাবেশ শুরু করে তারা। দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথে থাকার ঘোষণাও দেয় চিকিৎসকরা। সমাবেশে যোগ দিয়েছে বিভিন্ন মেডিকেলের পোস্ট গ্রাজুয়েট হাজার খানেক প্রশিক্ষণার্থী চিকিৎসক। এর আগে বেঁধে দেওয়া সময়সীমার মধ্যে ভাতা বাড়ানোর প্রজ্ঞাপন প্রকাশ না হওয়ার প্রতিবাদে গত রোববার শাহবাগ মোড় অবরোধ করে তারা। ওই দিন বিকেলে জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলমের আশ্বাসে রাস্তা ছেড়ে দেন তারা। আমাদের বেতন মাত্র 25,000, যেই 25,000 টাকা দিয়ে আসলে ঢাকাতে থাকা বা খাওয়া একটা ফ্যামিলি মেনটেন করাও খুব কষ্টকর। আমাদের ট্রেনিং এর জন্য অনেক টাকা পয়সা লাগে, আমাদের সংসার চালাতে টাকা পয়সা লাগে, বাচ্চা কাচ্চাদের জন্য খরচ হয়। এই জিনিসটা নিয়ে আমরা বিগত সরকারের কাছ থেকে আমলেও অনেক রকম ভাবে যৌক্তিক আন্দোলন করেছি, ভদ্রভাবে রিকোয়েস্ট করেছি, কিন্তু প্রতিবারই আমাদেরকে একটা প্রহসনমূলক কথা বলা হয়েছে। বাংলাদেশের অন্য কোনো সেক্টরে দেখেন যেখানে খিচুড়ি রান্না শিখতে বিদেশে যাওয়া হয়, সেখানে একজন বিশেষজ্ঞের বিশেষ অপারেশন শিখতে নিজের অর্থ ব্যয় করে শিখতে হয়। দর্শক, এই মুহূর্তে রাজধানী শাহবাগ মোড় থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শরীয়ত খান। শরীয়ত, জানাবেন প্রশিক্ষণার্থী চিকিৎসকরা সড়ক বন্ধ করে অবস্থান করায় ওই এলাকার পরিস্থিতি কেমন দেখতে পাচ্ছেন, আর এই প্রশিক্ষণার্থী চিকিৎসকরা কি বলছেন তাদের দাবি দাওয়া নিয়ে? সাথী, আজকে সকাল 11:30 থেকে হঠাৎ করেই তারা কিন্তু রাস্তা অবরোধ করে দেয় এই শাহবাগ মোড়। সেখানে তারা প্রায় হাজার খানেক শিক্ষার্থী, ডাক্তার ট্রেনিং প্রাপ্ত যারা ডাক্তার ট্রেনিং তারা রয়েছেন। তো পুরো শাহবাগ মোড় কিন্তু এই মুহূর্তে তারা অবস্থান নিয়েছেন। আশেপাশে কিন্তু যানজট লেগে গেছে এবং সব দিকেই কিন্তু রাস্তা কি যানবাহন চলাচল বন্ধ রয়েছে। প্রতিটি মোড়েই তারা অবস্থান নিয়েছেন। তো তারা কিন্তু এর আগেও গত রবিবার দাঁড়িয়ে এই শাহবাগ মোড় অবরোধ করেছিলেন। তখন তাদের যে দাবি দেওয়া, তারা এই গত প্রায় 2022 সাল থেকে এই সব দাবি দেওয়া জানিয়ে আসছিল। তারপর এই অন্তর্বর্তী সরকারের কাছেও এই দাবি দেওয়াগুলো জানিয়ে আসছিল। সেই তাদের যে 50,000 টাকা বেতন করার দাবি, অথবা সকল সুযোগ সুবিধা সহ নবম গ্রেড তাদের যেন নবম গ্রেডে দেওয়া হয়। তো এরপরও তারা দাবি দেওয়া নাম আর কি আশ্বাস না পেয়ে গত রবিবার এই রাস্তা অবরোধ করে এবং সেদিন সার্জিস আলম তাদের আশ্বস্ত করেছিলেন এবং এখন
এছাড়া সরকারের পক্ষ থেকেও আসলে আশ্বস্ত হয়ে তারা কিন্তু আন্দোলন থেকে সরে গিয়েছিল। তো গত বৃহস্পতিবার তাদের সেই আলটিমেটামের শেষ দিন গিয়েছে এবং বৃহস্পতিবার সরকারের পক্ষ থেকে একটি জানানো হয় যে তাদের বেতন 25,000 টাকার জায়গায় 30,000 টাকা করে একটি প্রজ্ঞাপন দেওয়া হয়। তো তারা কিন্তু সেটি মেনে নেননি এবং সেদিনই কিন্তু আবার আন্দোলনের ঘোষণা দেন এবং গতকালকে সর্বশেষ ঘোষণা অনুযায়ী আজকে সকাল থেকে তারা এই আন্দোলনে নামেন। তো এখন তারা যেটি বলেছেন যে তাদের দাবি দাওয়া পুরোটাই মানতে হবে, না মানা পর্যন্ত তারা এই রাজপথেই থাকবে। তো এইখানকার এখন হলো সর্বশেষ এই অবস্থা যে তারা পুরোপুরি পুরো চারদিক এই শাহবাগ মোড়ের চারদিক তারা অবরোধ করে তারা সমাবেশ করছে। তো এখানে বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা রয়েছেন, চিকিৎসক যারা ট্রেনিং শিক্ষার্থী তারা রয়েছেন। তো আস্তে আস্তে তাদের অসংখ্য ধন্যবাদ আপনাকে। শেরপুর ময়মনসিংহ মহাসড়কে বাস চাপায় সিএনজি অটোরিকশার 6 যাত্রী নিহত হয়েছে। বেলা 11:30টার দিকে কুড়িগ্রামের রৌমারী থেকে ছেড়ে আসা ঢাকাগামী রিফাত পরিবহনের একটি বাস শেরপুরের ভাতশালা ইউনিয়নের ঝুড়া পাম্প এলাকায় যাত্রীবাহী সিএনজি চালিত অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে 5 জন নিহত হয়। তাদের মধ্যে 3 জন নারী ও 2 জন পুরুষ। একজনকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে শেরপুর সদর হসপিটালে নেওয়া হলে চিকিৎসক তাকেও মৃত্যু ঘোষণা করে। দেশের ব্যাংকিং খাত আরও বিকশিত করতে নৈতিকতা ও শৃঙ্খলা দরকার বলে মনে করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। সকালে রাজধানী মিরপুরে বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক BIBM এর সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর বলেন, দেশে ব্যাংকিং যেভাবে এগিয়ে যাওয়ার কথা সেভাবে আগাতে পারেনি। শৃঙ্খলা ফিরিয়ে এই খাতটি এগিয়ে নিতে BIBM অগ্রণী ভূমিকা রাখতে পারে বলে মনে করেন তিনি। এই যে আয়তন, ব্যাংকিং খাতের বাংলাদেশে অনেক দূরে গিয়েছে, কোনো সন্দেহ নেই। আবার অন্য দিক থেকে দেখলে এটাও বলতে হবে যে ব্যাংকিং খাত যত দূর এগুতে পারত বা পুরো আর্থিক খাতটাই যত দূর এগুতে পারত সেটা আমরা পারিনি। আমাদের অনেক অর্জন সত্ত্বেও অনেক ব্যর্থতাও আছে। বাংলাদেশ ব্যাংক, যার দায়িত্ব হচ্ছে ব্যাংকিং খাতের শৃঙ্খলা, ব্যাংকিং খাতের জনবল প্রশিক্ষণ তৈরি করা, সেই ব্যাপারে সহায়তা করা। বার্ষিক উন্নয়ন কর্মসূচি বা ADP বাস্তবায়নে ধীর গতিতে এগোচ্ছে অন্তর্বর্তী সরকার। চলতি অর্থ বছরের প্রথম 5 মাসে খরচ হয়েছে 34,214 কোটি টাকা, যা এর আগের অর্থ বছরের একই সময়ের তুলনায় 12,500 কোটি টাকা কম। তবে খরচের এমন ধীর গতিকে ইতিবাচক হিসেবেই দেখছেন বিশ্লেষকরা। তাদের মতে আগের সরকারের রাজনৈতিক বিবেচনায় নেওয়া অহেতুক প্রকল্পে খরচ না করাই উত্তম। সেলিম মালিকের রিপোর্ট। পররাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে পাকিস্তান, জার্মানি, অস্ট্রেলিয়া, ভুটান, ব্রুনেই ও সৌদি আরবে 7টি চ্যান্সারি কমপ্লেক্স তৈরির প্রকল্প রয়েছে। বরাদ্দ মোট 134 কোটি টাকা। তবে অর্থ বছরের প্রথম 4 মাসে অর্থাৎ জুলাই থেকে অক্টোবর পর্যন্ত 1 টাকাও খরচ করা সম্ভব হয়নি। IMEDর তথ্যে জানা গেছে, জুলাই থেকে নভেম্বর বার্ষিক উন্নয়ন প্রকল্পের খরচও দেখা গেছে রক্ষণশীলতা। 2023-24 অর্থ বছরের এই সময় খরচ হয়েছিল 46,857 কোটি টাকা, আর চলতি অর্থ বছরে খরচ হয়েছে মাত্র 34,214 কোটি, যা মোট বরাদ্দের 12.29%। জুলাই আগস্ট বিপ্লবের পরবর্তী সময়ে অনেক ঠিকাদার কিন্তু পালিয়ে গেছে, অনেক প্রকল্প পরিচালককে কিন্তু তাদের সহায় সম্পত্তি বিক্রি করে বিদেশে চলে গেছে এর মধ্যে। তো যার ফলে ওইখানে কিছুটা শূন্যতা আছে, মানে এই যে প্রকল্প বাস্তবায়নের যে প্রশাসন, তারপর সেখানকার ঠিকাদার কেনাকাটা, এই জায়গাতে কিছু অচল অবস্থা এখনো আছে এবং সেটা আরো কয়েক মাস থাকবে। বেশি বরাদ্দ পাওয়া 15 মন্ত্রণালয়ের মধ্যে সর্বোচ্চ 20.31% বা 7,711 কোটি টাকা খরচ করতে পেরেছে স্থানীয় সরকার বিভাগ। বিভাগটির জন্য বরাদ্দ দেওয়া হয়েছিল 37,976 কোটি টাকা, আর 10% কম খরচ হয়েছে নৌ পরিবহন মন্ত্রণালয়, স্বাস্থ্য, শিক্ষা ও সেতু বিভাগে। শুধুমাত্র আমলাদেরকে নিয়ে নয়, মিক্সড প্রাইভেট সেক্টর থেকেও বা অন্যান্য পেশা থেকেও দক্ষ লোক নিয়ে এই প্রজেক্টগুলোর ম্যানেজমেন্ট করা উচিত। তাহলে হয়তো আরেকটু এফিসিয়েন্সি বা একটু গতি আসবে। বিশেষজ্ঞরা বলছেন, উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন ও খরচ আরো দক্ষতা ভিত্তিক হতে হবে। এক কোয়ার্টারের টাকা অন্য কোয়ার্টারে নেওয়া যাবে না। এই ধরনের যদি একটা বাধ্যবাধকতা তৈরি করা যায় যে ঠিক আছে, প্রতি 3 মাস পর পরই প্রজেক্টের অ্যাসেসমেন্ট হবে যে কি হলো আসলে খরচের,
তো এরপরে ওই কোয়ার্টারে যতটুকু হওয়ার কথা ছিল সেটা যদি অন্য কোয়ার্টারে হয় তাহলে সেই টাকার ল্যাপস হয়ে যাবে। এইভাবে যদি চাপ তৈরি করা যায় তাহলে সেই ক্ষেত্রে আমি মনে করি যে অর্থের অপচয়ের সুযোগটা কম থাকে। চলতি 2024-25 অর্থ বছরে উন্নয়ন প্রকল্পে বরাদ্দের পরিমাণ 2,65,000 কোটি টাকা। সেলিম মালিক, RTV, ঢাকা। রেফ্রিজারেটর, এয়ার কন্ডিশনার ও টেলিভিশনে দেশসেরা ব্র্যান্ডের খেতাব অর্জন করেছে দেশীয় প্রযুক্তিপণ্য উৎপাদন ও রপ্তানিকারক প্রতিষ্ঠান ওয়ালটন। এর অংশ হিসেবে বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম আয়োজিত বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ডের 16তম আসরের বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ড 2024-এর খেতাব জিতেছে প্রতিষ্ঠানটি। এর মাধ্যমে দেশসেরা ব্র্যান্ডের কাতারে অবস্থান করে নিল ওয়ালটন। দেশসেরা ব্র্যান্ডের পাওয়ায় গ্রাহক, পরিবেশক ও শুভানুধ্যায়ীদের কৃতজ্ঞতা জানিয়েছে প্রতিষ্ঠানটির CMO গালিব বিন মোহাম্মদ। খেলার খবর, ক্রিকেট প্রসঙ্গ। কাল থেকে শুরু হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ। মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফরচুন বরিশালের বিপক্ষে মাঠে নামবে দুর্বার রাজশাহী। ম্যাচটি শুরু হবে দুপুর 1:30টায়। এছাড়া সন্ধ্যা 7টায় BPL এর নতুন দল ঢাকা ক্যাপিটালসের মুখোমুখি হবে অন্যতম ফেভারিট রংপুর রাইডার্স। বিস্তারিত মাহফুজুল ইসলামের রিপোর্টে। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন তকমা নামের পাশে গেল আসরের দুর্দান্ত ক্রিকেট খেলে ট্রফি ঘরে নিয়ে যাওয়া ফরচুন বরিশালের সামনে প্রত্যাশা পূরণের বিশাল চাপ। তামিমের নেতৃত্বে এক ঝাঁক তারকায় ঠাসা দল, মুশফিক, মাহমুদুল্লাহ রিয়াদের মতো তারকাদের কাছে প্রত্যাশা বিশাল। সাথে শান্ত, তৌহিদ হৃদয়ের মতো তারকাদের নিয়ে হবে প্রথম ম্যাচের টিম কম্বিনেশন। দলে পাকিস্তানি রিক্রুট শাহিনশাহ আফ্রিদি নেতৃত্ব দেবেন পেস আক্রমণের। বরিশালের প্রতিপক্ষ রাজশাহীর স্কোয়াড তারুণ্য ও অভিজ্ঞতার সংমিশ্রণে গড়া। অনূর্ধ্ব-19 বিশ্বকাপ জয়ী দলের অধিনায়ক আকবর আলীর হাতে থাকতে পারে নেতৃত্ব। বিজয়, তাসকিন, শরীফুলদের পাশাপাশি বিদেশি রিক্রুট রায়ান বার্ল, নাথান এডওয়ার্ডদের উপর ভরসা রাখতে চাইবে টিম ম্যানেজমেন্ট। অভিজ্ঞ কোচ খালেদ মাহমুদ সুজনের হাতে ঢাকা ক্যাপিটালসের দায়িত্ব। গেল আসরেও এই ঢাকার মাস্টারমাইন্ড ছিলেন সুজন, কিন্তু মাঠের পারফরমেন্সে তার দল ছিল ফ্লপ। নতুন মৌসুমে নতুন দল তার হাতে। অভিজ্ঞ বিদেশি রিক্রুটদের সাথে লিটন, মুস্তাফিজ, সাব্বিরদের মতো অভিজ্ঞ ও পরীক্ষিত ক্রিকেটারদের নিয়ে রংপুরের বিপক্ষে দারুণ শুরু করতে চাইবে ঢাকা ক্যাপিটালস। এদিকে শিরোপা খরা কাটানোর লক্ষ্যে এই মৌসুমে দারুণ ব্যালেন্সড দল গড়া রংপুর রাইডার্স সেরে নিয়েছে শেষ মুহূর্তের প্রস্তুতি। দলের বিদেশিদের মধ্যে বর্তমানে স্কোয়াডে থাকা সবাই আছেন ফিট। দেশি ক্রিকেটাররা NCL এর টপ পারফর্মার। সেই সাথে সদ্য সমাপ্ত গ্লোবাল T20-তে চ্যাম্পিয়ন দলটার 7 ক্রিকেটার এবার এই দলের হয়ে মাঠে নামতে প্রস্তুত। সব ছাপিয়ে রংপুরের এই শক্তিশালী লাইনআপের বিপক্ষে কঠিন পরীক্ষার মুখোমুখি হতে পারে ঢাকা ক্যাপিটালস। মাহফুজুল ইসলাম, RTV, ঢাকা। দুপুরের সংবাদ এ পর্যন্তই। জেলা সংবাদ বিকেল 4:45টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।